নমস্কার, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের গল্প পাঠের অনুষ্ঠান শুরু করছি। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পুরোহিত। গল্পটি প্রবাসী পত্রিকায় বৈশাখ 1341 সালে প্রকাশিত হয়েছিল। সঙ্গে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। শুরু করছি আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পুরোহিত। মা বলিলেন, দিন যখন খারাপ তখন আর যাওয়া হতেই পারে না, কিন্তু দিন খারাপ বলিয়া পৃথিবী তো তাহার কক্ষপথে নিয়মিত একটি আবর্তন না দিয়ে বসিয়া থাকিবে না, এবং সে আবর্তনে একটি দিবারাত্রি অতিক্রান্ত হইলেই বিমলের টেন্ডার দিবার নির্দিষ্ট দিনটি যে পার হইয়া যাইবে। সে উত্তপ্ত হইয়া বলিয়া উঠিল, কে বললে যে দিন খারাপ? কে বললে? কোন মূর্খ বলেছে যে দিন খারাপ? মা চোখ রাঙাইয়া বলিয়া উঠিলেন, দেখ বিমল, লঘুগুরু মান্য করে কথা কোষ। দিন দেখেছেন ভট্টাচার্য মশাই। পুরোহিত যদু ভট্টাচার্য বিমলের বাপের বয়সী লোক। এ বাড়িতে তাহার প্রতাপ অপ্রতিহত। বিমলের পিতা জমিদার পঞ্চানন রায় তাহার কথাই নাকি উঠিতেন বসিতেন। লোকে বলিত, যদু ভট্টাচার্য পঞ্চানন রায়কে বাঁদর নাচ নাচাইত। এক সোনার তুলসীপত্র আর বিল্লপত্র একত্র করিয়া যদু ভট্টাচার্যের স্ত্রীর 10খানা ভারী ভারী গহনা হইয়াছে। একবার তাগা, একবার চুড়ি, একবার বালা, তা 12 বারের হিসেব মনে থাকে না, তবে মনে করিলেই মনে পড়িবে ইহা নিশ্চয়। বিমল মনে মনে ভট্টাচার্যের মাথা খাইয়া বলিল, আচ্ছা যাই আমি ভট্টাচার্যের কাছে। রাধা গোবিন্দজিউর মন্দির প্রাঙ্গণে বসিয়া ভট্টাচার্য চশমা চোখে ঘাস ছিঁড়িতেছিলেন। বাঁধানো আঙিনায় একটা ফাটল দেখা দিয়েছে, সেই ফাটল আশ্রয় করিয়া ঘাস উঠিয়াছে। বিমল ডাকিল, এই যে ভট্টাচার্য মশাই। ভট্টাচার্যের চশমাটা ঝুলিতেছিল নাকের ডগায়। নাকের ডগাটা বিমলের মুখের উপর নিবদ্ধ করিয়া ভট্টাচার্য বলিলেন, বিমল, ভালোই হয়েছে, তোমাকেই খুঁজছিলাম আমি। দেখো দেখি উঠানের ফাটলটা, এটা মেরামত। বাধা দিয়ে বিমল বলিল, কি বলেছেন মাকে আপনি? বিস্মিত হইয়া ভট্টাচার্য বলিলেন, কি বলেছি? আমার জরুরি কাজ রয়েছে, আর আপনি মাকে বলেছেন আজ দিন খারাপ, যাত্রা নাই। ভট্টাচার্য একটু চিন্তা করিয়া বলিলেন, তা কাজ যখন রয়েছে তখন যাত্রা না থাকলেও চলবে কেন? চলে যাও তুমি, আজ চলে যাও। বিমল একটু নরম হইল, বলিল, কিন্তু মা যে। দাঁড়ো, পাঁজিটা একবার দেখি। ভট্টাচার্য উঠিয়া হাত পা ঝাড়িয়া পাঁজি লইয়া বসিলেন। দেখিয়া শুনিয়া বলিলেন, 2:48 পর 3টের মধ্যে চলে যাও তুমি, গোবিন্দ স্মরণ করে। গমনে বামন চৈব। বামন মূর্তি মনে মনে কল্পনা করে বেরিয়ে পড়বে। বেশ লোক তো তুমি ভট্টাচার্য ঠাকুরপো, বিমলকে যেতে বলেছ তুমি। তবে যে আমাকে বললে আজকে দিন খারাপ, যাত্রা হতেই পারে না। মা কখন সেখানে আসিয়া দাঁড়াইয়াছিলেন কেহ লক্ষ্য করে নাই। ভট্টাচার্য নাকের ডগা আকাশে তুলিয়ে তাহাকে দেখিয়া বলিলেন, সে কথা তো মিথ্যে বলি নাই আমি। দেখো না পাঁজি, যাত্রা নাই আজ। বিমলের মা ঝংকার দিয়ে বলিয়া উঠিলেন, তবে তবে যে বিমলকে যেতে বলছো তুমি ঠাকুরপো? বিমল বলিল, এই যে বললেন আমাকে 2:48 পর 3টের মধ্যে যাবে। হ্যাঁ, তা যাওয়া চলতে পারে, ভালো সময় ওটা।
ওই সময়টাতেই বেরিয়ে যেও তুমি। বিমলের মা রূঢ়ভাবে বলিয়া উঠিলেন, যাত্রা নাই তো বেরিয়ে যাবে কি করে? ঠাকুরপো, তুমি কি পাগল হলে নাকি? ভট্টাচার্য বলিলেন, ওর যে কাজের ক্ষতি হবে বউ ঠাকুরন। গিন্নি বলিলেন, তা বলে অদিনে অক্ষণে যাওয়া আসা করে নাকি? তুমি বলছো কি? ভট্টাচার্য বলিলেন, ঠিকই বলছি বউ, ঠিকই বলছি। বুঝিয়ে দিই তোমাকে, বিমল ব্যবসায় কর্ম তো আজ থেকেই আরম্ভ করছে না। এ কর্মে যাত্রা করেছে ও অনেক দিন আগে। শুভ দিন শুভক্ষণেই সে আরম্ভ করেছে। এটা হচ্ছে মধ্যপথে, সেই যাত্রাতেই একটা ছোট যাত্রা। আর কি? ধরো না, যেমন তুমি শুভ দিনক্ষণ দেখে যাত্রা করলে তীর্থে, পথে গাড়ি বদলের সময় পড়লো বারবেলা, কি একটা খারাপ লগ্ন। সেক্ষেত্রে গোবিন্দ স্মরণ করে বামন মূর্তি চিন্তা করে যাত্রা করলেই দোষ খণ্ডন হয়ে যায়। বিমলের হাসি পাইয়াছিল, অতি কষ্টে সে আত্মসংবরণ করিয়া রহিল। গিন্নি কিছুক্ষণ নীরব থাকিয়া বলিলেন, তাহলে তুমি অনুমতি দিচ্ছ তো? ভট্টাচার্য বলিলেন, হ্যাঁ, আমি দিচ্ছি। তুমিও দ্বিধা না করে আশীর্বাদ করে অনুমতি দাও। হ্যাঁ, আর গোবিন্দের চরণে 5 পাতা তুলসী, সেটাও বরং ব্যবস্থা করা ভালো, বুঝলে? গিন্নির যেন ব্যবস্থাটা এতক্ষণে মনঃপুত হইল। হৃষ্ট চিত্তে বলিলেন, সেই ভালো। তাহলে আর আমার মনে কোনো খুঁত থাকবে না। তুমি তো সহজে সে ব্যবস্থা করবে না। আচ্ছা বিমল, নায়েবকে তুই তাহলে ডেকে দে আমার কাছে। বাকল শেকড়ার কাছে গড়ানো মজুতি আছে সোনার তুলসী পাতা, ওজন টোজন দেখে নিয়ে আসো। বিমলের মনটা কিন্তু খুঁতখুত করিতে লাগিল। এমনি করিয়া যাত্রার লগ্ন শুদ্ধ করিতে হইলে যে অবশেষে দিন দেখিবার জন্য পাঁজি কেনার পয়সা জুটিবে না। টিকি ও ফোঁটার উপর বিরূপ সে চিরদিন, কিন্তু আজ তার সে বিরূপতা ঘৃণা ও বৃত্তৃষ্ণায় পরিণত না হইয়া পারিল না। ভট্টাচার্য বলিতেছিলেন তাহার মাকে, তোমার তো সব জানাই আছে কি কি লাগবে, পঞ্চগব্য, পঞ্চাবৃত, নৈবেদ্য আর কাপড় একখানা। কাপড়খানা 10 গজ শাড়িই যেন আনে। কাপড় কাপড় করে আমাকে জ্বালিয়ে খেলে বাপু। বিমল ঘৃণা ভরে সে স্থান পরিত্যাগ করিল। স্থির করিল এবার কলিকাতা হইতে ফিরিয়া ভট্টাচার্যের ব্যবস্থা একটা করিতেই হইবে। মনে মনে বলিল, দাঁড়াও, তোমারও যাত্রার দিন আমি দেখছি। অগস্ত্য যাত্রা কিংবা ত্রহস্পর্শ কি মঘাই হবে প্রশস্ত দিন, দেখছি তোমার। মাসখানেক পর বিমল দেশে ফিরিল। মনটা খুশিই ছিল, টেন্ডার তাহার মঞ্জুর হইয়াছে। 5 পাতা সোনার তুলসী পত্রের জন্য ক্ষোভটা কমিয়া গিয়েছে। আর কথাটা তাহার মনেও ছিল না। কাজের ভিড় অত্যন্ত বেশি। বিষয়পত্র কোথায় কি সেসব জানিবার জন্য বিপুল পরিশ্রম তাহাকে করিতে হইতেছে। বাল্যকাল হইতে লেখাপড়ার জন্য কলিকাতায় মাসির বাড়িতে মানুষ হইয়াছে। তাহার পর মাস্তুতো ভাইদের দেখা দেখি কয়লার ব্যবসা আরম্ভ করিয়া কর্মজীবনও কলিকাতায় কাটিতেছিল। এমন সময় পঞ্চানন রায় হঠাৎ মারা গেলেন। অকস্মা বিষয় জমিদারি ঘাড়ে পড়ায় সে বিব্রত হইয়া উঠিয়াছে, কিন্তু কাঁটার মুখে শান দিতে হয় না। বিজয়ী ঘরের ছেলে সে, নিজেও ব্যবসায় বুদ্ধিতে খানিকটা সাফল্য লাভ করিয়াছিল। তীক্ষ্ণ চতুরতার সহিত সব দিক গুছাইয়া লইতে তাহাকে বেগ পাইতে হইবে বলিয়া তাহার মনে হয় না। তবে কলিকাতায় ব্যবসা আর এখানে জমিদারি, 2 দিক লইয়াই হইয়াছে মুশকিল। মা বলেন, কাজ কি বাপু তোর ব্যবসায়? জমিদারের ছেলে জমিদারি কর, যার যা কাজ সে তাই করুক।
বুঝলি, সে তাই করো। বিমল হাসে। জমিদার, 1,000-5 টাকা আয়ের জমিদার, চামচিকাই বা তবে পাখি নয় কেন? স্ত্রীও তাই বলেন। কাজ কি বাপু ব্যবসায়? বিমল মনে মনে বলে, দাঁড়াও না, বছর 2 তোমাকে কলকাতার জল খাইয়ে আনি, তারপর আবার শুনবো তোমার মত। যাক। সেদিন ভোরেই তাহার ঘুম ভাঙিয়া গেল খুকির কান্নার শব্দে। খুকি তাহার 8 বছরের মেয়ে সুষমা। কান পাতিয়া শুনিয়া মনে হইল দক্ষিণের জানালার নিচেই বাগান হইতে কান্নাটা ভাসিয়া আসিতেছে। সময়টা কার্তিক মাস, ঠান্ডা পড়ার জন্য জানালাটা বন্ধ ছিল। জানালাটা খুলিতেই নজরে পড়িল খুকি বৃদ্ধ ভট্টাচার্যের পিছনে পিছনে কাঁদিতে কাঁদিতে ছুটাছুটি করিতেছে। বৃদ্ধ ভট্টাচার্য লম্বা লম্বা পা ফেলিয়া এখনো ছুটিতেছেন, আর পটপট করিয়া ফুল ছিঁড়িয়া সাজিতে তুলিতেছেন। খুকি চিৎকার করিতেছিল, ও বাবা গো, সব নিলে গো, সব নিলে গো, সব নিয়ে নিলে। আমি কি করব গো? আমার আমার সেজুতি কেমন করে হবে? ফুল তুলিতে তুলিতেই ভট্টাচার্য বলিলেন, ভারী তোর সাজ পুজুনি, তার জন্য আবার ফুল চাই। গোলাপ ফুলটা তুলে নিয়েছিস তুই, ওইটি দে, তাহলে তোকে 4টি ফুল আমি দেব, নইলে একটি ফুলও আজ পাবে না তুমি। রাধা গোবিন্দের চেয়ে ওর সাজ পুজুনি বড়। খুকি তীব্র ঝঙ্কার দিয়া মুখ ভেঙাইয়া উঠিল। ভারী তো ওর রাধা গোবিন্দ। ছাই ছাই তোমার রাধা গোবিন্দ, ছাই তোমার রাধা গোবিন্দ। কালো ড্যাব ডেবে চোখ, এদিক ব্যাকা ওদিক ব্যাকা। বিপুল রোষে ভট্টাচার্য চিৎকার করিয়া উঠিল, এই খুকি, এই এক চড়ে তোর গল ভেঙে দেবো বলছি, এক চড়ে, বুঝলি? খবরদার বলে দিচ্ছি, খবরদার, এক চড়ে তোর গাল ভেঙে দেব। খুকি ঘাড় উঁচু করিয়া বলিল, বলছি তো, তোর ঠাকুর ছাই, কালু, বলছি তো, কালু, ছাই ছাই। আমার সন্ধেমণি অরুন্ধতিকে কেন কেন বলবে তুমি? না, বলবে না। যেমন ব্রত তেমনি তার মন্তর। তিনি ভ্যাংচাইয়া বলিতে আরম্ভ করিলেন, সন্ধ্যামণি অরুন্ধতী অজ্জবতী বেলফুল, অজ্জবতী বেলফুল। খুকি কৃষ্ণমূর্তির ভঙ্গিমা বিকৃতভাবে অনুকরণ করিয়া ভট্টাচার্যকে মুখ ভেঙাইয়া দাঁড়াইল। সহসা বৃদ্ধ ব্রাহ্মণের জ্ঞানগম্য যেন লোপ পাইয়া গেল। পাগলের মতো খুকিকে ধরিয়া তাহার গালে সজোরে এক চড় বসাইয়া দিলেন। খুকি আর্তস্বরে চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল। ভট্টাচার্য তাহাতেও তাহাকে নিষ্কৃতি দিলেন না। খুকির আঁচল হইতে গোলাপ ফুলটি কাড়িয়া লইয়া হন হন করিয়া চলিয়া গেলেন মন্দিরের দিকে। জানালায় দাঁড়াইয়া বিমল যেন বিস্ময়ে হতবাক হইয়া গিয়েছিল। 60 বৎসর বয়সের বৃদ্ধ 8 বছরের শিশুর সহিত এমন আচরণ করিতে পারে, এ জ্ঞান তাহার ছিল না। সে রূঢ় স্বরেই ডাকিল, ভট্টাচার্য মশাই, ভট্টাচার্য মশাই। লম্বা লম্বা পা ফেলি ভট্টাচার্য তখন দৃষ্টিপথের বাহিরে চলিয়া গেলেন। তত্তর করিয়া বিমল নামিয়া আসিল। খুকির চিৎকার তখনও থামে নাই। তাহাকে বুকে লইয়া সে দেখিল, তাহার কচি গালে 5টি আঙুলের দাগ রাঙা দড়ির মতো ফুটিয়া উঠিয়াছে। আপন মনেই সে বলিয়া উঠিল, বর্বর জানোয়ার, জানোয়ার। খুকি কাঁদিতে কাঁদিতে বলিল, ভট্টাচার্য দাদা, মারলে আমায়। বিমল মনে মনে ভাবিতেছিল প্রতিবিধানের কথা। সে গম্ভীরভাবে বলিল, চুপ করো, চুপ করো, আজই তাড়াবো ওকে আমি। খুকি চুপ করিল না। তাহার অভিযোগ তখনও শেষ হয় নাই। সে বলিল, রোজ আমার সঙ্গে ঝগড়া করবে, রোজ রোজ আমার সঙ্গে ঝগড়া করবে, একটিও ফুল আমাকে দেয় না। তাহাকে বুকে করিয়েই বিমল কাছারির দিকে চলিল। জানোয়ারের সঙ্গে জানোয়ারের মতো ব্যবহার করিয়া ফল নাই, তাহাকে আজই বিদায় করিয়া দেবে।
এই ঠিক তাহাকে আজই বিদায় করিয়ে দিবে। কাছারিতে তখনও নায়েব আসে নাই। একজন পাইককে সে হুকুম করিল, নায়েব বাবুকে এক্ষুনি ডেকে নিয়ে আয়, বলবি বাবু বসে আছেন। নায়েব আসিতেই বিমল বলিল, আজই একজন পুরোহিত ঠিক করতে হবে, দুপুরের আগেই। কথাটা সম্পূর্ণ বুঝিতে না পারিয়া নায়েব বিস্মিত দৃষ্টিতে তাহার মুখের দিকে চাহিয়া রহিল। বিমল বলিল, যদু ভট্টাচার্যকে জবাব দিন, আজই, এক্ষণে। নায়েব চুপ করিয়া রহিল। এমন পরমাশ্চর্যের কথা সে যে কখনো শোনে নাই। বিমলের রুদ্ধ রোষ যেন ফুলিয়ে ফুলিয়ে উঠিতেছিল। সে বলিল, লোকটা লোভী, অতি বড় লোভী, তাছাড়া বর্বর, জানোয়ার, কাণ্ডজ্ঞানহীন। ওকে আজই জবাব দিন। নায়েব বলিল, আজ্ঞে তা যে হবার উপায় নেই। উপায় নেই? কেন কেন? রোষে বিমল গর্জন করিয়া উঠিল। আজ্ঞে দেবোত্তরের দলিল বোধহয় আপনি দেখেননি। অসহিষ্ণু হইয়া বিমল বলিয়া উঠিল, কি বলছেন আপনি, স্পষ্ট করে বলুন। হ্যাঁ, দেবোত্তরের দলিল দেখিনি আমি। কি হয়েছে তাতে? কি বলছেন আপনি, স্পষ্ট করে বলুন। আজ্ঞে কর্তাবাবু তাতে ব্যবস্থা করে গেছেন। যদু ভট্টাচার্য মশাই মন্দিরের হর্তা কর্তা থাকবেন। যাবতীয় পূজা পার্বণ তার নির্দেশ মতো হতে হবে। তার জীবনভর তো তিনি পুরোহিত থাকবেনই, এমনকি তার পরে কে পুরোহিত হবেন তাও নির্দেশ করে যাবেন তিনি। তবে গিন্নিমায়ের একটা সম্মতি চাই। বিমল অবাক হইয়া নায়েবের মুখের দিকে চাহিয়া রহিল। তাহার মনে হইল লোকটা প্রলাপ বকিতেছে। নায়েব তখন বলিতেছিল, এমনকি যদু ভট্টাচার্য ইচ্ছে করলে দেবোত্তর সম্পত্তির হিসেব নিকেশ ট্রাস্টির কাছে চাইতে পারেন। যদি তার ট্রাস্টি ব্লেচ্ছাচারী হয় কি হিন্দু ধর্ম বিগর্হিত কোনো কাজ করে, তবে তিনি আদালতে ট্রাস্টিকে পদচ্যুত করাতে পারবেন। তার আর গিন্নিমায়ের ক্ষমতা এক। বিমল বিস্ময়ে স্তম্ভিত হইয়া বসিয়া রহিল। কিছুক্ষণ পর বলিল, নিয়ে আসুন দলিল। নায়েব দলিলা নিয়ে তাহার হাতে দিয়ে বলিল, দলিলের আবার তিনখানা কপি। একখানা আছে এস্টেটের সেরেস্তায়, একখানা আছে গিন্নিমায়ের কাছে, আর একখানা আছে ভট্টাচার্যের হাতে। ঘুরাইয়া ফিরাইয়া ৩-৪ বার দলিলখানা পড়িয়া বিমল টেবিলে মাথা গুঁজিয়া ঘুম হইয়া বসিয়া রহিল। তাহার ইচ্ছা করিতেছিল চাবুক মারিয়া সে পাষণ্ডকে বিদায় করে। আপনার ন্যায্য অধিকারে বঞ্চিত হওয়ার একটা প্রচণ্ড আক্ষেপ আছে, সে আক্ষেপে সে যেন পাগল হইয়া যাইবার উপক্রম করিল। ইচ্ছা করিতেছিল সর্বাগ্রে ওই দলিলখানা কুটি কুটি করিয়া ছিঁড়িয়ে ফেলে। আবার সে দলিলখানা পড়িল, দেখিল ইহার প্রতিবিধানে মা কিছু করিতে পারেন। সে উঠিয়া চলিল তাহার কাছে। মা সমস্ত শুনিয়া বিমলের মুখের দিকে কিছুক্ষণ চাহিয়া রহিলেন। তারপর বলিলেন, একবার যা বললে তুমি বিমল, বারান্তরে আর বলো না। বললে দেবোত্তরের ট্রাস্টি ঘুচোবার জন্য আমাকে দরখাস্ত করতে হবে। বিমল আর কিছু বলিল না। সে শটাং উপরে উঠিয়া বিছানায় গিয়ে শুইয়া পড়িল। নারী চরিত্র তাহার অজানা নয়। বিশেষ করিয়া বাংলাদেশের মেয়েদের সে বেশ চেনে। খুব বেশি দৃঢ় সংস্কারকে টলাইতে হইলে বড়জোর প্রয়োজন একদিনের উপবাস। চাকর চা লইয়া আসিতেই সে বলিল, নিয়ে যা, আমি খাবো না। জলখাবার হাতে স্ত্রী প্রায় সঙ্গে সঙ্গেই আসিয়া বলিল, তোমার মতিগতি দিন দিন কি হচ্ছে বলো দেখি। বিমল ক্ষিপ্ত হইয়া উঠিল। চিৎকার করিয়া সে বলিল, ইচ্ছে করছে আজ কালা পাহাড় হতে। শুধুই বামুন কেন, দেবতা টেবতা টান মেরে জলে ফেলে। শিহরিয়া উঠিয়ে
স্ত্রী কানে আঙুল দিয়ে বলিল, চুপ করো, চুপ 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 করো। তাহার মুখের শঙ্কাতুর বিবর্ণতা দেখিয়ে বিমল আপনা হইতেই চুপ করিয়াছিল। তাহার স্ত্রী তখনও থরথর করিয়া কাঁপিতেছিল। একটু সামলাইয়া লইয়া সে বলিল, যাই, মাকে বলিকে গোবিন্দের চরণে তুলসী দেওয়ার ব্যবস্থা করুন মা। কি হবে মা, আমার সর্বশরীর কাঁপছে। আবার বিমল চিৎকার করিয়া উঠিল, খবরদার, খবরদার বলে দিচ্ছি, ওই জানোয়ার বামুন। স্ত্রী ঘুরিয়া দাঁড়াইয়া বলিল, তুমি কি পাগল হয়েছ নাকি? কাকে কি বলছো জানো? জানো গোবিন্দজির সঙ্গে ওর কথা হয়? এবার বিমল হতবাক হইয়া গেল। এত বড় সংবাদটা তো তাহার জানা ছিল না। স্ত্রী বলিল, আজ আর এখন কিছু খেও না তুমি, তোমার নামে তুলসী দেওয়া হবে। চরণাম্মে তো আশীর্বাদ নিই তবে। হাঁ হাঁ করছো কি? জানো গোবিন্দজির সঙ্গে ওর কথা হয়? ছি 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 ছি, তুমি যে ম্লেচ্ছ হয়ে উঠলে দিন দিন। চায়ের ট্রেতে চাটা তখন ঠান্ডা হইয়া গিয়েছিল। বিমল ঢক ঢক করিয়া সেই ঠান্ডা চা গিলিয়া কাপটা ঠক করিয়া নামাইয়া দিল। স্ত্রী বলিল, যাক, আমি উপোস করে থাকলেই হবে, আর কিছু খেও না জানো। মাকেই বা বলবো কি করে আমি? লজ্জায় ঘেন্নায় মাথাটা আমার কাটা যাচ্ছে যে। ছি 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 ছি। সে জলখাবারের ডিশটা লইয়া আক্ষেপ করিতে করিতেই চলিয়া গেল। মাকেই বা বলবো কি করে আমি? কি হবে মা গো, ভয় আমার সর্বশরীর কাঁপছে। বিমলের ইচ্ছা করিল র‍্যাক হইতে বন্দুকটা লইয়া নিজের বুকেই দাগিয়ে দেয়। দুই হাতে মাথা ধরিয়া সে বসিয়া রহিল। কিছুক্ষণ পর সে শুনিল ভট্টাচার্যের কণ্ঠস্বর, কই সে শালিক কই গো? বউ ঠাকুরন, সে শালি কই? সে শালি কই গো? গিন্নি গদগদ ভাবে বলিলেন, কি হলো আজ আবার সখীর সঙ্গে? ভারী দুষ্টু হয়েছে সে বউ। গোবিন্দজিকে বলছে ছাই, কালো। চরণাম্মে তো এনেছি, বাল্যভোগের প্রসাদ আনলাম। কই সে শালি কই? সে কই? সঙ্গে সঙ্গে খুকির ক্রন্দনধ্বনি শোনা গেল। তারপরই ভট্টাচার্যের তীব্র তিরস্কার প্রতিধ্বনিত হইয়া উঠিল, খবরদার বৌমা, খবরদার। কেন মারবে ওকে তুমি? মারো বউ ঠাকুরন, বউটাকে এক চড় তুমি কষে দাও। বউ ঠাকুরন, দাও কষে বউটাকে এক চড়। তারপর সস্নেহ কণ্ঠে তিনি বলেন, কেঁদো না ভাই সখী, কেঁদো না তুমি। এসো আমার সঙ্গে, এসো, বাল্যভোগের প্রসাদ খেতে খেতে গল্প শুনবে। এসো 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 আমার সঙ্গে, এসো, বাল্যভোগের প্রসাদ খেতে খেতে গল্প শুনবে। এসো এসো, ভীম কি করে রাক্ষসকে মেরেছিল গল্প বলবো। এসো। খুকি খিলখিল করে হাসিয়া উঠে বলে, সেই পায়েস খেতে খেতে। কথা তাহার সম্পূর্ণ হয় না। কলস্বরা হাসি চকমিলান বাড়ির খিলানে খিলানে জলতরঙ্গের মতো বাজিয়া উঠে। ভট্টাচার্য বলেন, বৌমা, তোমার আজকাল দেবসেবায় এমন অবহেলা হলো কেন বলো তো? আগের মতন তো কই। বৌমা, কেন এমন অবহেলা? গিন্নি বাধা দিয়ে বলেন, তুমি এক এক সময় এমন কথা বলো ঠাকুরপো, বিমল বাড়ি রয়েছে এখন। হাহা করিয়া হাসিয়ে ভট্টাচার্য বলে, বুড়ো হয়েছি কিনা বউ, তা স্বামী সেবা করা ভালো, পরম ধর্ম। বিছানার উপর বিমল লাফ দিয়ে উঠিয়ে বসিয়া বলে, ব্রুট, ব্রুট একটা, ব্রুট। ভট্টাচার্য বলে, তুলসী কপাতা গড়ানো আছে তো? নিরুপায়ে মনের ঘা মনে রাখিয়ে
বিমলের দিন কাটিতেছিল। যেখানে সমস্ত সংসার বিরোধী, সেখানে তাছাড়া উপায় কি? তাহা ছাড়া আর একটা দিকও ছিল। আরেক দিক দিয়া বিপুল পরিতুষ্টিতে তাহার মন ভরিয়েছিল। জমিদারি ও ব্যবসায়ে আশাতীত সাফল্য তাহাকে এদিকটা যেন ভুলাইয়া দিয়াছিল। সম্পত্তির পর সম্পত্তি সে কিনিয়া চলিয়াছে। সেদিন নায়েব বলিল, সরকারদের লাট খড়বোনা বিক্রি হচ্ছে বাবু। লাট খড়বোনা? বিমল লাফাইয়া উঠিল। লাট খড়বোনা? লাট খড়বোনা যে সোনার সম্পত্তি। এ চাকলায় এমন সম্পত্তি আর নাই। তাহা ছাড়া যে গ্রামে বিমলের বাস, সে গ্রামখানিও লাট খড়বোনার অন্তর্গত। নিজে জমিদার হইয়া অপরের জমিদারির মধ্যে প্রজা হইয়া বাস করার আক্ষেপ ও লজ্জা আর তিন পুরুষের মধ্যে মিটিল না। নায়েব বলিল, রত্নপুরের চাটুজ্যেরা নাকি কিনছে। বিমল বলিল, এক্ষুনি যান আপনি সরকারদের ওখানে। নায়েব হাসিয়ে বলিল, কাল রাত্রে শুনে রাত্রেই আমি সেখানে গিয়েছিলাম। বিমল বলিল, তারপর? কথাবার্তা একরকম করে এসেছি। ৩৫,০০০ টাকা দাম চায়। চাটুর্যেরা ৩৩,০০০ কথা কয়ে গেছে। বড় সরকার বললেন, পরশু পর্যন্ত দলিল রেজিস্ট্রি করে কাজ শেষ করতে হবে। কাল সন্ধে পর্যন্ত টাকা দিয়ে রাত্রেই দলিল লেখাপড়া শেষ করতে হবে, নইলে আর হবে না। চাটুর্যেরা পরশু টাকা নিয়ে আসবে। বিমল বলিল, আসুন আমার সঙ্গে। বাগল শেখরাকে ডাকতে পাঠান। সিন্দুক খুলিয়ে বিমল দেখিল মজুদ মাত্র ১০,০০০। ব্যাংকের খাতায় মজুদ ১২,২২৫। কথাটা শুনিয়া মা ও স্ত্রী আপনাদের গহনা বাহির করিয়া দিলেন। বাগল স্বর্ণকার ওজন করিয়া মূল্য অনুমান করিল ১০০০ হইবে। এখন চাই ৫,০০০। ঋণ সংগ্রহের সময় নাই, মধ্যে মাত্র ঘণ্টা ৩০ সময়। বিমল মাথায় হাত দিয়ে বসিয়া পড়িল। সহসা তাহার মাথায় বিদ্যুতের মতো একটা কথা খেলিয়া গেল। দেবোত্তরের খাতায় সে দেখিয়াছে বিগ্রহের অলঙ্কারে বহু টাকা আবদ্ধ হইয়া আছে। সে মায়ের পা জড়াইয়া উপর হইয়া পড়িল। ব্যস্ত হইয়া চিবুকে হাত দিয়ে চুমা খাইয়া মা বলিলেন, ওঠ ওঠ বাবা ওঠ, কি হলো কি? বিমল উঠিল না, বলিল, আগে বলো, আমার কথা রাখবে? রাখবো রাখবো বাবা রাখবো, ওঠ তুই। আমার মাথায় হাত দিয়ে দিব্যি করো। বিমল উঠিয়ে বলিল, ঠাকুরের গয়নাগুলি দাও। মা সভয়ে শিহরিয়া উঠিলেন। সে কি রে, সে কি? বিমল বলিল, আমি আবার গড়িয়ে দেব মা, যত টাকার নেব তার চেয়ে বেশি দেব। মা কথার উত্তর দিতে পারলেন না। বিমল বলিল, গোবিন্দজির নামে এ সম্পত্তি কিনব মা, তাহলে তো হবে। আবার তাহার পা দুইটা ধরিয়ে বিমল বলিল, তিন পুরুষের লজ্জা মা, এই সুযোগ গেলে সে লজ্জা আর ঘুচবে না। মা বলিলেন, দাঁড়া বাবা, ভট্টেশ ঠাকুরপুকে ডাকি। বিমল বলিয়া উঠিল, না 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 মা, তাহলে আর হবে না। সে একধারের মানুষ, সে প্রাণ ধরে কখনো দিতে বলতে পারবে না। সে একধারের মানুষ মা। মা বলিলেন, কিন্তু গহনা যে তার কাছেই বাবা। বিমল আটকাইয়া উঠিল। বলো কি মা, সে কি? সে যদি হঠাৎ মরে যায়? মা বাধা দিয়ে বলিলেন, ছি বিমল, কাকে কি বলছো? দৃঢ় স্বরে বিমল বলিল, ঠিক বলছি মা, তোমরা যাই ভাবো, এমন লোভী আমি কখনো দেখিনি। মা বলিলেন,
গহনা কখনো তিনি বাড়ি নিয়ে যান না বিমল। ঠাকুর ঘরেই দেবোত্তরের আয়রন চেস্টে সেসব মজুদ আছে। বিমল বলিল, আর চাবি? চাবি তার কাছে থাকে। নায়েববাবু, ভট্টাচার্য মশাইকে ডাকুন তো। উত্তেজনায় বিমল অস্থিরভাবে পায়চারি করিতেছিল। হাসি মুখে বাড়ি ঢুকে ভট্টাচার্য বলিলেন, কি হুকুম গো বউ ঠাকুরুন? বিমল এবার তাহার পায়ে উপর হইয়া পড়িল। ব্যস্তভাবে ঠাকুর তাকে আশীর্বাদ করিয়া বলিলেন, কি কি হলো কি বাবা বিমল, কি হলো? বিমলের মা সমস্ত কথা খুলিয়া বলিলেন, সম্পত্তি গোবিন্দজির নামেই কেনা হবে ঠাকুরপো, আর যে টাকার গহনা নেওয়া হবে 1 বছরের মধ্যে বিমল তার 1.5 গুণ বেশি দেবে। মাথা নাড়িয়ে ভট্টাচার্য বলিলেন, না, তা হয় না বউ, সে আমি দিতে পারবো না। না, সে কিছুতেই হবে না। বিমল বলিল, বুঝুন আপনি ভট্টাচার্য কাকা, গোবিন্দজির সম্পত্তি বাড়বে। সে আমি দিতে পারবো না। সম্পত্তি নিয়ে কি করবে ঠাকুর? নায়েব বলিল, নিজ গ্রাম ঠাকুরের দখলে আসবে, পরের জমিদারিতে ঠাকুরকে বাস করতে হয় ভট্টাচার্য মশাই। ভট্টাচার্যের সেই এক জবাব, গহনা আমি দিতে পারবো না বাপু। না না, কিছুতেই না, গহনা আমি দিতে পারবো না। এবার বিমল দৃঢ়স্বরে বলিল, চাবি দেন সিন্ধুকের, চাবি দেন, সিন্ধুকের চাবি দেন আপনি। বিস্ময়ভাবে ভট্টাচার্য তাহার দিকে চাহিয়া বলিলেন, কেন কেন? কঠোরস্বরে বিমল আদেশ করিল, দেন দেন বলছি। ভট্টাচার্য বলিলেন, চাবি তো আমার কাছে নাই। অকস্মাৎ তাহার হাত ধরিয়া রূঢ়ভাবে ঝাঁকি দিয়ে বিমল চিৎকার করিয়া উঠিল, চাবি দে বলছি ভণ্ড বামুন, চাবি দে বলছি, নইলে গুলি করে তোকে মেরে ফেলবো। চাবি দে। গিন্নি চিৎকার করিয়া ডাকিলেন, বিমল বিমল বিমল। ভট্টাচার্য বিমলের মূর্তি দেখি ভয় পাইয়া গেলেন। ভীতস্বরে বলিলেন, চাবি তো তোমার মায়ের কাছে থাকে বাপু। দৃঢ়স্বরে বিমল বলিল, চাবি দাও মা, দাও চাবি, চাবি দাও। মা বলিলেন, ঠাকুরপো। ভট্টাচার্য ধীরে ধীরে ঘাড় নাড়িয়ে বলিলেন, সে হয় না বউ, না, কিছুতেই না, প্রাণ ধরে সে আমি বলতে পারবো না। বিমল দ্রুতপদে মায়ের ঘরে গিয়ে প্রবেশ করিল। তাহার কাঠের হাত বাক্সটা থাকিত সম্মুখেই একটা জলচৌকির উপর। সেটাকে আনিয়া সে উঠানের উপর আছাড় মারিয়ে ফেলিয়ে দিল। পাথরের টালি দিয়ে বাঁধানো উঠানে আছাড় খাইয়া বাক্সটা চৌচির হইয়া ফাটিয়া গেল। ভিতরের জিনিসপত্র চতুর্দিকে ছড়াইয়া পড়িল। রিঙে গাঁথা গোছা 2 চাবি তাহার মধ্য হইতে কুড়াইয়া লইয়া বিমল উন্মত্তের মতো মন্দিরের দিকে চলিয়া গেল। বাড়ির সমস্ত লোক বিমলের উন্মত্ততায় মুখ পঙ্গুর মতো দাঁড়াইয়া রহিল। কিছুক্ষণ পরে বিমল আঁচলে করিয়া 1 রাশি অলঙ্কার আনিয়া বাগল স্বর্ণকারের সম্মুখে ঢালিয়া দিল। বলিল, ওজন করো। মুখ পঙ্গু ভট্টাচার্য অলঙ্কারগুলির দিকে তাকাইয়া ঝরঝর করে কাঁদিয়া ফেলিলেন। তারপর ঝাঁপ দিয়ে উপর হইয়া পড়িলেন অলঙ্কার রাশির উপর। বুকের মধ্যে চাপিয়া ধরিয়া চিৎকার করিয়া উঠিলেন, না না না, হে আমি দেব না, দিতে পারবো না, আমার, এ আমার। বিমল রূঢ়ভাবে হাত ধরিয়া সবলে ভট্টাচার্যকে টানিয়া সরাইয়া ফেলিয়া দিল। সঙ্গে সঙ্গে আরেকটা প্রলয় ঘটিয়া গেল যেন। সহসা ভট্টাচার্য পাথরের উঠোনে মাথা টুকিতে আরম্ভ করিলেন উন্মত্তের মতো।
এই নে, এই নে, তবে এই নে, এই নে, এই নে। আঘাতের পরিমাণ বোধ নাই, জীবনের মমতা নেই, উন্মত্ত বিকারগ্রস্ত যেন। ফিনকি দিয়ে রক্ত পড়িতেছিল, সে রক্তে ভট্টাচার্যের দেহ ভাসিয়া গেল। খানিকটা মাটি রক্তাক্ত হইয়া উঠিল। বিমলের মা চিৎকার করিয়া কাঁদিয়া উঠিলেন। ছুটিয়া আসিয়া ভট্টাচার্যকে জড়াইয়া ধরিয়া ডাকিলেন, ঠাকুরপো, ঠাকুরপো, ঠাকুরপো। ভট্টাচার্য বলিয়া উঠিলেন, না না না, পারবো না আমি দিতে, না না, কিছুতেই না। মা বিমলের দিকে চাহিয়া বলিলেন, বাবা বিমল, না না বাবা। লজ্জা শরম ভুলিয়া গিয়ে স্ত্রী আসিয়া বলিল, ওগো, করো না। খুকি ওপাশে দাঁড়াইয়া ভয়ে কাঁদিতেছিল। নাইব দাঁড়াইয়াছিল পাথরের মূর্তির মতো। বিমলেরও উন্মত্ততা ছুটিয়া গিয়েছিল। বিপুল ঘৃণা মিশ্রিত দৃষ্টিতে সে চাহিয়াছিল ওই লোভ জর্জর বৃদ্ধের দিকে। সে বেশ বুঝিল, বৃদ্ধের সর্বাঙ্গের ওই লোল কুঞ্চন ও জরা নয়, লোভ জর্জরতা। সে স্থান ত্যাগ করিতে করিতে বলিল, নে, যা যা, নিয়ে যা, ইচ্ছে হয় তো বাড়িও নিয়ে যাও বলো, নে, লোভী ভণ্ড বামু। কাছারি বাড়িতে গিয়ে সে উঠিল। কিছুক্ষণ পর সে দেখিল বাগল স্বর্ণকার আবার চলিয়াছে অন্দরের দিকে। সে বুঝিয়েছিল, তবু জিজ্ঞাসা করিল, কিরে বাগল? আজ্ঞে, তুলসী 5 পাতা। বিমল ভাবিয়াছিল, এই ঘটনার পর সে এখানে বাস করিবে কি করিয়া? তাহার দারুণ পরাজয়ের বার্তা লেখা রহিল ওই লোভী ব্রাহ্মণটার ললাটে। নিত্য 2টি বেলা ওই লিপি অঙ্কিত ললাট লইয়া তাহারই সম্মুখ দিয়া তাহারই বাড়িতে যাইবে আসিবে, সে তাহা কেমন করিয়া সহ্য করিবে? কিন্তু নিরুপায়ে মানুষকে সে সব সহ্য করিতে হয়। ধীরে ধীরে সব সহ্য হইয়াও যায়। বিমলেরও সহ্য হইল। যেমন পৃথিবী চলিতেছিল তেমনি চলিয়াছে, কিন্তু আক্রোশ বিমলের গেল না। মনে মনে সে সুযোগ সন্ধান করিয়া চলিল। বহু কষ্টে কৌশলে তুলসী পাতার ওজন সে কিছু কমাইল। শুভদিন না দেখিয়ে সে আর যায় না। মামলা মোকদ্দমার সংবাদ গোপনে থাকে, বাড়িতে মেয়েদের কানে আর তোলে না। কিন্তু তবু বাগলের আসা যাওয়ার বিরাম নাই, তাহার মুখে দ্বিতীয় কথাও নাই। বাগল, কিরে? আজ্ঞে, তুলসী পত্র। বিমল মনে মনে গর্জায়। খুকিটা পর্যন্ত যত বড় হইতেছে তত তাহার ওই লোভী ব্রাহ্মণটার উপর ভক্তির প্রাবল্য দেখা যাইতেছে। দিবা রাত্রি সে এখন মন্দিরে আছে। ফুল তোলা মালা গাঁথার ভার নাকি কৃপা করিয়া বৃদ্ধ তাহাকে ছাড়িয়ে দিয়েছে। এক এক সময় মনে হয়, যাজ্ঞে, যাহা করিতেছে সে করুক, উহার আর কয়দিন। পরক্ষণেই সে অস্থির হইয়া উঠে। অক্ষমের মতো বিপক্ষের মৃত্যু কামনা ও আয়ুর দিন গণনার লজ্জা কাঁটার মতো তাহাকে বিঁধিতে থাকে। সেদিন সকালে বসিয়া এই চিন্তাই সে করিতেছিল। এইমাত্র বৃদ্ধ সম্মুখ দিয়ে ঘড়ির কাঁটাটির মতো এক গতিতে চলিয়া গেল। খুকি আসিয়া ডাকিল, বাবা, ঠাকমা তোমাকে ডাকছেন। বিমল তেলে বেগুনি জ্বলিয়া উঠিল। নিশ্চয়ই কোনো ব্রত পার্বণ। বৃদ্ধ গেল। অব্যবহিত পরেই মা ডাকিলেন। ডাক লইয়া আসিল খুকি। সাজানো বন্দোবস্ত। এ যেন নালিশ দায়ের হইল। হাকিম সমন সই করিয়া দিলেন, পেয়াদা সমন জারি করিল। সে বিরক্তি ভরে বলিয়া উঠিল, যা, এখন আমার সময় নেই। যা যা, এখন আমার সময় নেই। খুকি বলিল, মায়ের যে জ্বর হয়েছে বাবা,
বিমলের মনে পড়িল, সত্যই তো, গত রাত্রে চারু সমস্ত রাত্রি কাতরাইয়েছে। শরীরে যেন উত্তাপ সে অনুভব করিয়াছিল। তাড়াতাড়ি উঠিয়া বাড়ির ভিতর গেল। মা বলিলেন, বৌমার জ্বর হয়েছে রে, ডাক্তার ডাকতে পাঠিয়ে দে। কতটা জ্বর হয়েছে? খুব বেশি নয়, কিন্তু বেলার সঙ্গে সঙ্গে জ্বরটা বাড়ছে মনে হচ্ছে। ওঠেনি বেচারি আজ সকাল থেকে। বিমল উপরে উঠিয়ে গেল। বিছানায় শুইয়া চারু ছটফট করিতেছিল। দেহে সুন্দর রং রাঙা হইয়া উঠিয়াছে। কপালে হাত দিয়ে সে অনুভব করিল উত্তাপ অনেকখানি। দেখিতে দেখিতে চারুর অসুখ ভীষণাকার ধারণ করিল। জেলার সদর হইতে বড় ডাক্তার আনানো হইল। তিনি বলিলেন, টাইফয়েড। দিনের পর দিন কাটিতে আরম্ভ করিল যমের সঙ্গে যুদ্ধ করিয়া। বিমল মাথার শিওরে বাসা গাড়িয়াছে। একখানি চেয়ারের উপর বসিয়া বিনিদ্র নয়নে দিবা রাত্রি কাটিয়া যায়। মনের মধ্যে অনুশোচনার তাহার অন্ত নাই। ওই বৃদ্ধের প্রতি আক্রোশ ইদানিং বৃদ্ধের জন্য চারুর উপরও কতকটা আসিয়া পড়িয়াছিল। শুধু চারু কেন, ওই বৃদ্ধ আজ তাহার সংসারের সকলকে আড়ালে রাখিয়া তাহার প্রতিপক্ষ রূপে দাঁড়াইয়া আছে। একদিকে সে একা, অন্যদিকে বৃদ্ধের আড়ালে দাঁড়াইয়া সকলে যেন সভয়ে তাহার দিকে চায়। বউ ঠাকুরন, বউ ঠাকুরন। মা বলিলেন, এসো ঠাকুরপো, গোবিন্দজির চরণামৃত এনেছি। বিছানার পাশে দাঁড়াইয়া তিনি ডাকেন, বৌমা, বৌমা, গোবিন্দজির চরণামৃত, হাঁ করো মা। সামান্য জ্ঞান থাকিলেও চারু মুখ মেলিয়া চরণামৃত পান করিয়া বলে, আহ আহ। জ্ঞান না থাকিলে সজল নয়নে বৃদ্ধ ললাটে স্পর্শ বুলাইয়া দিয়ে চলিয়া যান। মা বলেন, ঠাকুরপো, সেবার ভার তোমার ওপর। কথা বলিতে বৃদ্ধের ঠোঁট দুইটা থরথর করিয়া কাঁপে। বলেন, নিশ্চিন্ত থাকো বউ। প্রয়োজনে বা বিপুল আশঙ্কার দুর্যোগ ঘনাইয়া আসিতেছে মনে হইল। বিমল পলাইয়া আসে কাছারিতে। পথে দেখি মন্দিরের মধ্যে বসিয়া বৃদ্ধ কিছু না কিছু করিতেছে। সন্ধ্যায় ডাক্তার আসেন। তাহাকে বিদায় করিতে গিয়ে নিত্য বিমলের নজরে পড়ে একটি পুঁটলি হাতে বৃদ্ধ চলিয়াছে। এই অবস্থাতেও বিমলের হাসি পায়, লুণ্ঠন চলিয়াছে। যাই হোক, চারু বাঁচিল। 28 দিনের পর ডাক্তার হাসি মুখে বলিলেন, আজ ভরসা হচ্ছে বিমল বাবু। উফ, যা ভয় আমাদের হয়েছিল, সকল কথা তো আপনাকে বলতে পারতাম না। 32 দিন পেরিয়ে গেলেই আউট অফ ডেঞ্জার। তিনি একটু হাসিলেন। বিমল কৃতজ্ঞভাবে তাহার দিকে চাহিয়া বলিল, কি বলে ধন্যবাদ দেব আপনাকে ডাক্তারবাবু, কি বলে ধন্যবাদ দেব আপনাকে। ডাক্তার হাসিয়া বলিলেন, ওপরে তাকে ধন্যবাদ দেন বিমল বাবু। ধন্যবাদ আমাদের পাওনা নয়, আমরা নিই ফি। একটা কথা জানেন, মেডিসিন ক্যান কিউর ডিজিজ বাট ক্যান নট প্রিভেন্ট ডেথ। ডাক্তার চলিয়া গেলেন। বিমল দেখিল চারু প্রশান্তভাবে নিদ্রা যাইতেছে। পরম স্নেহে তাহার ললাট স্পর্শ করিয়া দেখিল জ্বর নাই। পাণ্ডুর ললাটে বিন্দু বিন্দু শ্বেত বিন্দু দেখা দিয়াছে। বাহির হইতে মা ডাকিলেন, বিমল, বিমল, রয়েছিস? মা, রয়েছিস? একটা কথা আছে বাবা। মন ছিল প্রশান্তিতে ভরিয়া। পরম পরিতুষ্ট স্বরে একান্ত আজ্ঞাবহের মতো সে বলিল, বলো মা। মা ঘরে প্রবেশ করিয়া দরজার দিকে চাহিয়া বলিলেন, এসো ঠাকুরপো, এসো, এসো। বৃদ্ধ ভট্টাচার্য ভিতরে প্রবেশ করিয়া অকারণে বার কত কাশিয়া উঠিলেন। হাতে তার নিত্য সেই একটি পুঁটলি। মা বলিলেন,
বলো ঠাকুরপো, তুমি বলো। বলছিলাম কি, ডাক্তার বললেন বৌমার নাকি আর কোনো ভয় নাই। তাহলে যদি তোমরা বলো তবে আমি সংকল্প ভঙ্গ করি। মা বলিলেন, কি বলিস বিমল? ভ্রু কুঞ্চিত করিয়া বিমল বলিল, কিসের সংকল্প মা? মা বলিলেন, তুই বুঝি জানিস নে, বৌমার অসুখের 5 দিনের দিন থেকে বরাবর সমস্ত দিন উপবাসী থেকে ঠাকুরপো গোবিন্দজির পুজো করে যাচ্ছেন। রাত্রে 2টি হবিষ্যি করেন। তাই বলছেন সংকল্প ভঙ্গ করি। তাহার চারুর জন্য ভট্টাচার্য কৃচ্ছ সাধন করিয়াছেন শুনিয়া বিমল একটু খুশি হইল। বলিল, তা বেশ। ভট্টাচার্য বলিলেন, তাহলে কালকেই ব্রত শেষ করব। তুলসীপত্র ইত্যাদি যা যা লাগবে ফর্দ করে দিয়েছি, সেগুলো জোগাড় করে রেখো। বিমলের মা বলিলেন, আমি বলছিলাম কি ঠাকুরপো, 40 দিন না গেলে বৌমা ঝোল পাবেন না। আর ওই রোগটা নাকি কুপেকো রোগ। ভট্টাচার্য বলিলেন, তাই হবে বউ, তুমি যখন বলছো তখন তাই হবে, যা হুকুম করবে তোমরা। বিমল ভট্টাচার্যের মুখের দিকে চাহিয়েছিল। সে ভাবিতেছিল, এই জীবটির উপর আক্রোশ সে পোষণ করিয়াছিল কেমন করিয়া। সে প্রসন্ন ব্যঙ্গ তীক্ষ্ণ হাসি হাসিয়ে প্রশ্ন করিল, কতদিন আপনি উপোস করে থাকতে পারেন ভট্টাচার্য মশাই? ভট্টাচার্য হাসিলেন, একটু শুষ্ক হাসি। বলিলেন, এই যে আমাদের জীবিকা বাবা, এতে অশক্ত হলেও যে উপবাস করে মরতে হবে, না পারলেও প্রাণপণে চেষ্টা করতে হবে বই কি। উপবাস ক্লিষ্ট কণ্ঠস্বর, কথা বলার করুণ দিন ভঙ্গি বিমলের প্রশান্ত মনকে স্পর্শ করিল। অকস্মাৎ তাহার আর লজ্জার অবধি রহিল না। দৃষ্টিতে পড়িল দারিদ্র শীর্ণ কঙ্কালসার মানব, আর তাহার ক্ষুধার্ত রিক্ত অন্তরের অন্তরাল হইতে উকি মারিতেছে এক স্নেহপরায়ণ কাঙাল। সে তাড়াতাড়ি বলিয়া উঠিল, না মা, না, থাক থাক থাক, কালী কাকা ব্রত শেষ করুন। কেন ওকে কষ্ট দেওয়া? ডাক্তার তো বলে গেলেন। ভট্টাচার্য বলিলেন, না না বাবা, না, কোনো কষ্ট হবে না আমার। আমার বৌমার জন্য গোবিন্দের মুখ চেয়ে আনন্দেই কেটে যাবে কটা দিন। না বাবা, না। বিমল আর আপত্তি করিল না। ভট্টাচার্য তাহার পুটলিটি তুলিয়া লইয়া টুকটুক করিয়া নিত্য যেমন যান তেমনি চলিয়া গেলেন। মাও নামিয়া গেলেন নিচের তলায়। বিমল তখন ভাবিতেছিল, শুধু কি উদরের দায়ী? শুধু কি লোভ? আর কিছু? দেবতার প্রতি এক বিন্দু ভক্তি, তাহাদের প্রতি এক বিন্দু ভালোবাসা। কথোপকথনের মধ্যে চারু কখন জাগিয়ে উঠিয়েছিল। নিরালাই স্বামীকে পাইয়া সে বলিয়া উঠিল, যেন ভট্টাচার্য কাকা আমাকে বড় ভালোবাসেন। নমস্কার। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আবার দেখা হবে আগামী পর্বে। আজকের মতো নমস্কার।